মিনিট পাঁচেক পর দরজার ওপাশে কালো ভারী পদক্ষেপের আওয়াজ শোনা গেল। পায়ের গতি খুব দ্রুত ছিল না, একদম স্থিতিশীল ও দৃঢ় ছিল প্রতিটি পথচারীগুলো। এরই মধ্যে পায়ের শব্দ আরো কাছে এগিয়ে এলো, একদম দরজার নিকটে। আর একসময় ঠাস করে খুলে গেল দরজাটা। ভেতর শাওন তখন বেডের কাছে হেলান দিয়ে বসে, আর সিফা বান্ধবীর পাশে এক হাতে মেহেরিনের মুখের ঘোমটাটা টেনে দিল আগের তুলনায় আরো। কাঁদো কাঁদো গলায় ডাকলো, ঠিক আছিস মেহু? লাগেনি তো তো? এসব কি তোর হচ্ছে বল তো বেবি? বিয়ের আগে এইসব? শাওন সিফার মাথায় হাত বুলিয়ে দিল। সিফা তাকালো না ফিরে। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ঘর নজর বুলিয়ে ধীরে পায়ে বিছানার পাশে এসে থামলো। তারা ছাড়াও আরো তিনজন মানব এখনো উপস্থিত। অভ্র তাদের চোখের ইশারায় করলো লোকগুলোর চোখের ইশারা উপস্থিত, শান্ত আছে বলেই জানায় তারা অভ্রুর লোক। সায়নের আশেপাশে অভ্রুর আত্মীয় সেজে বসে আছে। অভ্র মূলত এই লোকগুলোকে রেখেছে মেহেরিনকে পাহারা দেওয়ার জন্য, যাতে আদ্রিয়ান কোনোভাবে মেহেরিনকে হাতের কাছে না পায়। এছাড়াও নিখুঁত এক শখ কষেছে যুবক। এদিকে এত কিছু ঘটে গেলেও বাহিরে কেউ কিছু টের পায়নি, অভ্রু পেতে দেয়নি। চারদিকে শত শত গার্ড দিয়ে ভরে রেখেছে, যাতে কাকপক্ষীও গলতে না পারে তার চোখ এড়িয়ে। সেখানে মেহেরিন তো কোনো ছাড়। তখন রায়হান তালুকদার অর্থাৎ অভ্রুর বাবা নিজেই মেহেরিনকে কিডন্যাপ করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ঘরে প্রবেশ করেছিল। তবে তার ব্যাড লাক, শাওনের সাথে তখন অভ্রের ভাড়া করা লোকগুলোকে উপস্থিত কারণে কিছু করতে পারেনি। তৎক্ষণাৎ তিনি ঘর ছেড়েছিলেন, আর উপস্থিত তিনজন অভ্রুকে সেই খবর দিলে অভ্রু সন্তুষ্ট হয়। সে জানতো এরকম কিছু হবে, তাই তো আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। মেহেরিনের সেন্স ফিরেছে। বিছানায় হেলান দিয়ে মাথা নুয়ে চুপচাপ বসে আছে রমণী। অভ্র বাঁকা হাসে, আরো দুপা এগিয়ে তাকায় মেহেরিনের প্রাণে। তবে তাকাতেই ভ্রু কুঁচকে যায় তার। ওর মুখের ঘোমটা কেন? ওটা সরাও, দেখতে দাও আমায়। অভ্র কর্কশ গলায় সিফা মাথা নাড়িয়ে না করলো, নাক টেনে ঠোঁট উল্টে আওড়ালো, না দাদু ভাই, দুলা ভাই। কবুল বলার আগে আমার বান্ধবকে দেখতে পাবেন না, এখন দেখলে তো সবটাই শেষ। অভ্র ভ্রু কুঁচকে নিল, শুধালো, কি শেষ? কুটিল হাসলো শাওন। সিফা প্রাণে তাকিয়ে আড়ালো, আসল মজা মানে? সিফা বিরক্ত হয়, বিরক্তিকর শ্বাস ফেলে বলে, এত প্রশ্ন কেন করেন হবু দুলা ভাই? বিয়ের আগে ওকে দেখতে পারবেন না মানে পারবেন না, ব্যাস। এখন জানতো এমনিতেও ওর পিছনে কেন কোনো শনি কি আছে কে জানে। এখনো শরীর ঠিক লাগছে না বেচারির। আঙ্কেলকে বলে দেব এখানে কি ঘটেছে সব। অভ্র থামে। একসময় মনোয়ারা শেখের ঘরে ঘটা ঘটনাগুলো জানায় ভালোভাবে নিবে না। তার বাবা এই কাজের জন্য এখন আবার উত্তর চাইতে বসবে। তবে অভ্রর কাছে অতিরিক্ত সময় নেই, তাই ওসবের মাথা ঘামালো না আর। বরং কথা না বলেই শুধুমাত্র একবার তাকালো হাঁটু মাঝে মুখ চেপে বসে থাকা মেহেরিনের প্রাণে। এই ঘরে কি ঘটেছে এসব জানাজানি হলে নির্ঘাত হুলস্থুল পড়ে যাবে। তবে অভ্র চায় না সে ধীরে পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে তিনজন ভাড়া করা লোককে ইশারায় মেহেরিনের উপর নজর রাখতে বলে। তারাও মাথা নাড়ায়। রায়হান তালুকদার তাড়াহুড়ি করে নিজের ঘরে প্রবেশ করে দরজা আটকে লম্বা শ্বাস টানে। দরজায় হেলান দিয়ে নিজেকে ধতাস্ত করে সময় নিয়ে তখনই তিনি নিজেরই মেহেরিনকে তুলে আনতে গিয়েছিল, যাতে তাকে স্ত্রী ও ছেলের নোংরা খেলা হাতে বাঁচতে পারে। তবে মাঝে পথে সাফ হতে পারেননি তিনি। পাল্টা কথা, লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করেছিল তার। শাওন যখন সেলসলেস মেহেরিনকে নিয়ে ব্যস্ত, তখন তাড়াহুড়ি করে সেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। অভ্র জানতে পারলো ভালো হবে না তার জন্য। আর জানতে পারবেই বা না, নাই বা কেন? এতক্ষণ নিশ্চিন্তে খবরটা কানে পৌঁছে গেছে তার। রায়হান তালুকদার চোখে তুলে সামনের দিকে তাকিয়ে পা বাড়াতে চান, তবে বিছানার পায়ের উপর পা তুলে নিজের স্ত্রীকে বসে থাকতে দেখে ঘাবড়ে যান তিনি। বুকটা ধক করে ওঠে, নীল হয়ে আসে মুখ। শুকনো ঢোক গিলে মাথা নুয়ে নিল তিনি। নাজমা তালুকদার কুটিল হাসলেন। দম্ভিক ভঙ্গিতে বসা হতে উঠে স্বামীর পেছনে গা ঘষে দাঁড়িয়ে হাসলেন। রায়হান তালুকদার গা হিম হয়ে আসে। দরজা দেখতে গেছিলে বুঝি? কণ্ঠ হতে স্বর বের হয় না রায়হান তালুকদারের। স্ত্রীকে ভয় পায় না তিনি, ভয় পায় না হিংসাকে, তাই তো সবসময় মাথা নুয়ে থাকে।
হয় পুরুষ হয়ে স্ত্রীর মুখের উপর কথা বলতে পারেন না শুধুমাত্র এই কারণে। রায়হান তালুকদার দীর্ঘশ্বাস ফেলেন। বুঝতে পারেন ভোর নাজমা সব বুঝে ফেলেছে সবকিছু। গভীর ভাবনায় মগ্ন ভদ্রলোক তন্মধ্য নিজ স্ত্রী আচমকায় দাঁতে দাঁত চেপে হিসিয়ে তাকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলো বিছানায়। বয়স হয়েছে, এভাবে আচমকায় ধাক্কা টাল সামলাতে না পেরে বিছানায় মুখ থুবড়ে পড়লেন তিনি। কোমরে বজায় ব্যথা পেলেন। বিদঘুট হয়ে এখনো মুখ ভাঁজ অফুরন্ত আর্তনাদ করে উঠলেন তিনি। অন্যদিকে হিংস্র নাজমার স্বামী ব্যথাকে বিন্দুমাত্র তোয়াক্কা করলেন না। দ্রুত কদমে এগিয়ে এসে ঘাড়ে চাপ প্রয়োগ করলেন। ব্যথা ব্যঙ্গ ফের মৃদু গুলিয়ে উঠলেন রায়হান তালুকদার। নাজমার স্বামী প্রাণের দাঁতে কটমট করে তাকিয়ে আওড়ালেন। খুব খারাপ করলেন। এর ফল তুমি পাবে। আগে কাজটা হাসিল করি, তারপর তোমাকে দেখে নিব। ঘরের শত্রু বিভীষণ হয়ে থাকা বড্ড শখ না তোমার? ঘুচিয়ে দেব সেই শখ। কাপুরুষ একটা। এক ঝটকায় ভদ্র লোককে ছেড়ে গট পায়ে ঘর ছাড়লেন নাজমা তালুকদার। যাওয়ার আগে বাহির হতে তালা দিতে ভুললেন না। ভেতরে অসহায় রায়হান তালুকদার ধপ করে বিছানায় বসে পড়লেন। ঠিক কত বছর ধরে এসব সহ্য করে আসছে তার হিসাব জানা নেই। তবে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তার। নইলে রাস্তায় ছুঁড়ে ফেলে যে। রায়হান তালুকদার চোখ মুছলেন। মেহেরিনের জন্য বড় চিন্তা হচ্ছে। মেহেরিনকে দেখেছে ফুলের মতো অতি চঞ্চল মিষ্টি একটা মেয়ে। সে এখন পড়তে চলেছে অভ্রুর নাজমা মতো পাথর হৃদয়ের মানুষের হাতে। আদৌ প্রাণে বাঁচবে তো? অভ্র মেহেরিনের ঘর ছেড়ে বেরিয়ে ধীরে কদমে এসে থামলো আদ্রিয়ানের ঘরের সামনে। সামান্য উঁকি দিকে লক্ষ্য করলো আদ্রিয়ান তখনও বিছানায় উপর বসে ফোন নিয়ে ব্যস্ত। অভ্র হাসে। ঠোঁট কামড়ে আদ্রিয়ানের উপর উপহাস করে আওড়ালো, প্রপার্টি না পেলাম, তবে তোর ভালোবাসাকে চিনিয়ে নিতে তো পারবো। ওটাই আমার সবচেয়ে বড় জিত। অভ্র তাকিয়ে থাকে ঘরের ভেতর, পকেটে হাত গুজে। পেছন হতে নাজমা তালুকদার ছেলেকে কাঁধে হাত রাখলেন। অভ্র মাথায় ঘোড়া হাফ ছাড়েন। প্রায় মিনিট 20-30 পর মেহেরিনকে নিচে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। বিশাল হল রুমটা ইতিমধ্যে মানুষের গিরগিটি করছে। চারদিকে আত্মীয় স্বজন, পরিচিত মুখ আর নামি দামি অতিথিদের আনাগোনা। একপাশে অতিথিদের বসার স্থান সাজানো, অন্যদিকে বিয়ের জন্য আলাদা করে সাজানো হয়েছে মঞ্চ। ফুল, আলো আর নানান রকমের ডেকোরেশনের পুরো জায়গাটা যেন উৎসবের রং রঙে রঙিল। তখনই মেহেরিনকে এনে মাথা ভর্তি ঘোমটা টেনে পর্দার আড়ালে বসানো হলো। পাশে এসে বসলো সিফা। বান্ধবীর হাতটা শক্ত করে ধরে রেখেছে সে। মেহেরিন মাথা নিচু করে বসে আছে। সিফা এদিক ওদিক তাকাচ্ছে। অভ্র অনুভক্তিতে বুকটা কেঁপে উঠেছে তার। অন্যদিকে পর্দার ওপাশে অভ্র এসে বসতে নাজমা তালুকদার দ্রুত তার পাশে এসে দাঁড়ালেন। মুখ অস্বস্তিতার ছাপ স্পষ্ট। এদিক ওদিক তাকালেন, খুঁজলেন কাউকে। না পেয়ে ছেলেকে বলেন, অভ্র কি হবে? আদ্রিয়ান তো এখনো নেই, এখানে নেই। তাহলে কি আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে? অভ্র আশেপাশে এবার নজর বুলালো। তারপর মায়ের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো, বিয়েটা বোধহয় করতে হবে মম। নাজমা তালুকদার মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। তাহলে কি আমরা ফেইল? অভ্র আর কিছু বলল না, বরং সামনে তাকিয়ে রইল। তার চোখে মুখে অদ্ভুত এক নিশ্চিন্তের ভাব। অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে আছে মনোয়ারা শেখ। মুখটা একেবারে বিরস হয়ে আশেপাশে দাঁড়িয়ে সুফিয়া বেগম বারবার চোখের পানি মুছেছে। নিজের মেয়ের বিয়ে, অথচ মেয়েকে এভাবে বিয়ে দিতে হচ্ছে। মায়ের বুকটা কি আর মানে এসব? মেহুর বিয়েটা এমনভাবে হবে ভাবিনি গো। কাঁদো কাঁদো গলায় বললেন সুফিয়া বেগম। মনোয়ারা শেখ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কথা বললেন না? তাদের কথায় কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা আশিক চৌধুরী ও শাহানা চৌধুরী একে অপরের প্রাণে তাকিয়ে মৃদু হাসলেন। অত্রপর ফোনের দিকে তাকিয়ে ছোট্ট একটা মেসেজ পাঠালেন ওপরে। অতঃপর ধীরে হস্তে নিজের কোটটা ঠিক করে নিলেন তিনি। চোখে রাখলেন বিয়ের আসরে প্রাণে। এরই মধ্যে কাজী সাহেব এসে নিজের জায়গায় বসলেন। কাগজপত্র সামনে রাখা হলো। আশেপাশে গুঞ্জন ধীরে ধীরে কমে এলো। সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল পর্দার আড়ালে বসে থাকা বর কনের প্রাণে। কাজী সাহেব নিয়ম কারণ অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ম কারণ অনুযায়ী কনেকে আগে কবুল বলার অনুরোধ করা হলো। মেহরিন তখন চুপ। শিফার বান্ধবীর হাতে মুঠো চেপে বসে আছে। চারপাশে মৃদু গুঞ্জন, বলমা কবুল। মেহরিন কথা বলে না। অভ্র ঠোঁট বাঁকিয়ে হাসলো। মনে মনে ভাবলো আদ্রিয়ানের জন্য দুঃখ হচ্ছে। সো স্যাড। তবে অভ্রুর ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে একদম নিচু গলায় পরপর 3টা কবুল আওড়ালো মেহরিন। অভ্র ঠিক মতো শুনতে না পেলেও সিফা সকলকে জানিয়ে দিল সে কথা।
এত তাড়াতাড়ি কবুল বলা দেখে নাজমা তালুকদার ও অভ্রু ভ্রু কুঁচকে গেল। অভ্র শখ খেলো ভীষণ। আশেপাশে তাকালো, আদ্রিয়ান নেই। সবকিছু এত স্বাভাবিক কেন? কেন আদ্রিয়ান কান কোন গন্ডগোল পাকালো না? মেহেরিন কেন কবুল বলো? আলহামদুলিল্লাহ। ধ্যান ভেঙে আভ্রুর কপালে এখনো গাঢ় ভাঁজ। হিসাব মিলছে না, কোথাকার একটা শূন্যতা থেকেই যাচ্ছে। কাজী সাহেব অপেক্ষা করলেন না, মেহেরিনের পাশ থেকে সরে অভ্রুর দিকে এলেন। ফের খাতায় লিখতে লাগলেন। নিয়ম অনুযায়ী সবকিছু। অভ্র তখন হাঁসফাঁস করছে, আশেপাশে তাকাচ্ছে মরিয়া হয়ে। এটা কিভাবে সম্ভব? সে এত সহজে কিভাবে জিতে যেতে পারে? বলো বাবা কবুল। চমকারিত হয় অভ্র। কাঁপাচ্ছে নীল কণ্ঠনালী, চোখের মনি তখনও চারিদিকে ঘুরছে। কাজী সাহেবের পরপর কবুল বলার জন্য অনুরোধ করতে লাগলেন। নাজমা তালুকদার নিজেও ঘেমে গেছেন। উপস্থিত সকলে তখন ভ্রু কুঁচকে তাদের প্রাণে তাকিয়ে বলো বাবা কবুল কবুল। বাকিটুকু বলার মতো ফুসরত পেল না যুবক। তার আগে পকেটে রাখা ফোন উচ্চস্বরে বেজে উঠল। অভ্র ভরকে গেল, বুকে ধুক পুকানি বাড়ল কয়েক গুণ। কাজী সাহেব ভ্রু গোটালেন, অন্যরাও তার প্রাণে তাকালেন কপাল কুঁচকে। অভ্র ছোট একটা শ্বাস ফেলে পকেটে হাতে ফোনটা বের করলো। স্ক্রিনে তাকাতে কপাল কুঁচকে গেল তার। ভিডিও কল, তা আবার আদ্রিয়ান করেছে। অভ্র আশেপাশে নজর বোলালো। কাজী সাহেবের উদ্দেশ্য বলো, জাস্ট এ মিনিট। অতঃপর ধীরে হস্তে ফোনটা রিসিভ করলো। আর রিসিভ করতে জীবনের সবচেয়ে বড় শকটা খেলো যুবক। মুহূর্তে তার মুখের রক্ত সরে গেল, নীল হয়ে এলো মুখমণ্ডল। অভ্র চোখ জোড়া বড় বড় হয়ে এলো, অস্বাভাবিক হয়ে এলো নিঃশ্বাসের গতি। কিছু বলতে চাইছে সে, তবে ঠিক নাড়িয়ে বলতে পারছে না। তার এহেন অবস্থা দেখে নাজমা তালুকদার ভ্রু কুঁচকে নিলেন। তখনই ফোনের স্ক্রিনে জলজল করছে রমণীর মিষ্টি করে হাসানো হ্যালো ভাসুরজি, বিয়ে কমপ্লিট। মোহ। অভ্র অফুরন্ত স্বরে বলে উঠল, চোখের পলক ঝাপটে ফোন স্ক্রিনে তাকালো। এটা কিভাবে সম্ভব? মেহেরিন তো এখানে, তার সামনে। একটু আগেই তো কবুল বলো। তাহলে ফোনের ওপাশে কে? অভ্র শরীর ঘেমে নেওয়া একাকার। ফোনটা হাত থেকে পড়েই যাবে বোধহয়। দূরে দাঁড়িয়ে থাকা আশিক চৌধুরী এবার মনোয়ারা শেখের কাঁধে হাত রাখলেন। মৃদু হাসলেন দুজন। কথা বললেন না কেউই। চারিদিকে গুঞ্জন শুরু হলো তাদের এমন অস্বাভাবিক আচরণ। ফোনের ওপাশে কি আছে কোনো? কেন সে কাঁপছে এমন? শাওন শিফা ঠোঁট জোড়া প্রশস্ত হয়ে এলো। কুটিল হাসি ক্ষণে ক্ষণে খেয়ে যাচ্ছে সেথায়। নাজমা তালুকদার আর পেছনে পারছেন না ধৈর্য ধরতে। তিনি ফের এগিয়ে আসার জন্য পা বাড়াতে লাগলেন ছেলের অভিমুখে। তার আগেই মেহেরিন বেশ থাকা পর্দায় ওপাশে আন্তগতিতে আচমকায় নিজের ঘোমটা ছুঁড়ে বসা হাতে এক প্রকার লাফিয়ে উঠলেন। সকলে চেমকে উঠল। মুখ ভর্তি পান তার, মুখে বিয়ের সাজসজ্জা। আর তার মুখ অবলোক হতে বিয়েতে উপস্থিত সকলের এক প্রকার ঝটকা খেলো। অগন্তিকে হাতের তালুতে অশুভ এক তালি মেরে আচমকায় চেঁচিয়ে বলো, কিরে হারামজাদা, বল কবুল। অভ্রতা সামলাতে না পেরেই চল থেকে মুখ থুবড়ে পড়ে গেল। চোখে বিস্ফোরিত, মাথায় কাজ করছে না। উপস্থিত সকলের মাঝে তীব্র বিশৃঙ্খলা দেখা দিল। আগন্তিকে তখনও মুখ ভর্তি প্রাণ চিবিয়ে যাচ্ছেন। শরীর কোমরে গুজলে খানিকটা উপরে তুলে চোখ মুখ বিকৃত করে দাঁতে দাঁত চাপলেন। আর তাদের এই তীব্র শোরগোলের মাঝ হতে আচমকাই মৃদু আওয়াজে একটা শব্দ বেরিয়ে এলো, পাত্রী কোথায়? এই তো হিজ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প সুইট আর্ট চলবে।